এই একইভাবে ঋদ্ধিমান বাবুও নিজের ইচ্ছে একদিন আমায় বিয়েটা করেননি। জোর করে আমাদের বিয়েটা আমাদের দুজনের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি তো বারবার বারণ করেছিলাম, আমি এই বাড়ির বউ হয়ে আসতে চাইনি। উনিও সেদিন আমার কথাটা শুনেন, জোর করে জেদ করে উনি আমায় বিয়ে করেছিলেন। কেন আমাকে এই বাড়ির বউ করে আনা হয়েছিল? কেন আনা হয়েছিল বলুন? আমি তো চাইনি আজ যদি বনিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমারও তো এই বাড়িতে থাকার কোনো মানে হয় না, তাই না? ঋদ্ধিমান বাবু এখন অবধি যা যা বললেন তাতে খুব ভালো করে উনি বুঝিয়ে দিয়েছেন যে বিয়েটা উনি মন থেকে করেননি। আমি জানি উনি মন থেকে বিয়ে করেননি, কিন্তু আজও যে বিয়েটা মেনে নিতে পারেননি সেটা জানতাম না, আজ জানলাম। আজ উনি লজ্জিত যে এই ভট্টাচার্য বাড়ির মেয়েকে ওনাকে বিয়ে করতে হয়েছে। আমি লজ্জিত, আপনি ঠিকই বলেছেন। আমি লজ্জিত। আপনাকে বিয়ে করাটা আমার জীবনে সবথেকে বড় ভুল ডিসিশন ছিল। ভুল হয়েছে আমার। সেদিন বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে যাওয়া উচিত ছিল। আপনাকে না বিয়ে করলে আপনি এ বাড়িতে আসতেন না, তুতি এ বাড়িতে আসতো না, আর বনিকে এ বাড়িতে আসতে হতো না। আমাদের 3 ভাইয়ের জীবনটা নষ্ট হতো না। জানবো থাক বনি, ওনাকে বলতে দে। শেষ পর্যন্ত ওনার মনে যা যা ছিল সেগুলো বেরিয়ে আসছে। বলুন ঋদ্ধিমান বাবু, আপনার আমার বিরুদ্ধে যা যা বলার আছে বলুন। যত রাগ, যত ক্ষোভ, যত ঘেন্না আছে সবটা উগড়ে দিন। তাহলে অন্তত শান্তিতে আমি বাড়িটা ছাড়তে পারবো। আর এটাও বুঝতে পারছি যে আপনার বারবার আমাকে ওই বাড়ি থেকে ফিরে নিয়ে আসা, আমার সাথে ভালো ব্যবহার, ভালো কথা সব মিথ্যে, সব বরং আমার কি ছিল না ছিল সে কৈফিয়ত আমি আপনাকে দেব। হাউ ক্যান ইউ নট কেয়ার রিদ্ধি? তুমি এইভাবে খড়ির সাথে কথা বলছো কি করে? বাবা, এর হঠাৎ এত ভগ্নিতে দিয়ে উঠলো কেন? এতক্ষণ তো দিদি সবার মতো বোনকে আরো ফাঁসাচ্ছিল, হঠাৎ কি হলো? রিদ্ধি, খড়ি এই বাড়ির জন্য এত কিছু করেছে, তো সহজে তুমি সেটা ভুলে গেলে? খড়ি এই বাড়ির প্রত্যেকের ভালোর জন্য সব সময় ভেবে গেছে। তারপর আজকের একটা ইনসিডেন্টের জন্য তোমরা সবাই এত সহজে আমাদের 3 বোনকে এতগুলো খারাপ কথা বলে দিতে পারলে। খড়ি তো তোমার ভাইয়েরও প্রাণ বাঁচানোর জন্য এই বিয়েটা দিয়েছিল। তার বেলা আসলে তোমরা ভাবো কি বলো তো, তোমরা 3 ভাই না ধোয়া তুলসী পাতা, তোমাদের কারোর কোনো দোষই নেই। আমাকে একটা কথা না একটু ক্লিয়ারলি বুঝিয়ে বল, আমি বুঝতে পারছি না। সব দোষ যদি খড়িরই হয়, তাহলে কুনাল কেন গেছিল আমার বোনকে বাঁচাতে? খড়ি বলেছিল। আর এই যে আমাদের গয়না চোর মেশো মশাই, আপনি দায়িত্ব নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকের সর্বনাশ করেছিলেন, ভুলে গেছে? আর আজকে ঠিক সময় করে সুযোগ বুঝে খড়িকে ব্লেম করার জন্য এখানে উপস্থিত হয়ে গেলেন। এই পুরো বিষয়টা একটু কাকতালীয় লাগছে না? বাইরে আরেকটা কথা, খড়ির ফোন নাম্বার আমরা কিন্তু সবাই জানি, আর তাছাড়া খড়ির কাছে যে এতদিন ফোন ছিল না সেটাও আমরা জানি। তাহলে আজকে হঠাৎ খড়ি আমার নিজের নামে আরেকটা কেন সিম নিতে যাবে? আমাকে এই কথাটা একটুখানি প্লিজ ক্লিয়ারলি কেউ বোঝাবে? আমি বুঝতে পারছি না, প্লিজ একটু বোঝাও কেউ আমাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই কাজটা যদি খড়ি করতো, ও কি এতটাই গাধা নিজের নাম্বার দিয়ে এই বাড়ির প্রত্যেককে এই ভিডিওটা পাঠাবে? কেন? যাতে আপনারা সার্চ করেন আর সাথে সাথে ওর নাম বেরিয়ে আসে।
আরে বাবা, বোনকে যদি এই বাড়ির বউ করার জন্য আমরা আগে থেকে প্ল্যান করতাম, তাহলে আমরা না এত কাঁচা কেউ খেলতাম না। খড়ি অন্তত এত কাঁচা খেলতো না, এটা আপনাদের বোঝা উচিত। আই ব্রো, তোর বউ হঠাৎ করে এরকম কথার কাছি চালাচ্ছে কেন? ধীরে ফুরে খড়িকে ডিফেন্ড করতে আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। যে মেয়ে নিজের বোনকে বিপদে ফেলার জন্য এক পা বাড়িয়ে থাকে, সে হঠাৎ করে নিজের বোনকে বাঁচাতে এত উতলা কেন হচ্ছে? সামথিং ইজ নট রাইট। আর তাছাড়া আর যেইভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, আমার বোনকে সিলেকশনের জন্য ডেকে পাঠানো, তারপর আমার বোনের ওখানে গিয়ে আটকে যাওয়া, কুণালের বাঁচাতে যাওয়া, তারপর ওদের বিয়ে হওয়া, সেই ভিডিও আবার প্রত্যেকের ফোনে আসা, তারপর খড়ির সিম দিয়ে, এই পুরো বিষয়টাই আমার মনে হয় আমাদের বিখ্যাত গয়না চোরের করা। এই কি আশ্চর্য, তুমি প্রমাণ ছাড়া আমার নামে এসব কথা বলছো কেন? একদম চুপ করে থাকো প্রশ্ন। যেন তেন প্রকারে যেভাবেই হোক তুমি নিজের ফায়দাটা ঠিক খুঁজে বার করে নাও, এটা আমি খুব ভালো মতো জানি। সত্যি তো দুটি যে কথাগুলো বলেছে, একটাও তো ফেলে দেওয়ার মতো না। প্রত্যেকটা কথার পেছনে যুক্তি আছে। প্রসূন, তোমাকে না বারবার বলে দেয়া হয়েছিল যে এই বাড়িতে তোমার প্রবেশ নিষেধ, এই বাড়ির চৌকাঠ তুমি ডিঙোবে না? তাহলে কোন সাহসে আজকে তুমি এখানে এসে উচ্চতি করছো শুনি? এই যে কথাগুলো বলছো, এগুলো যদি ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু এবার তোমার কোনো নিস্তার নেই। আমি এই বাড়ির সম্মান রক্ষার্থে এখানে এসেছি, এই বাড়ির কথা ভেবে এসেছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। শ্বশুর বাবা। দিদি, কি করছো এটা? তুমি আবার কবে থেকে তোমার বোনের বিনা পয়সার উকিল হলে? হ্যাঁ, খড়ি কুণালের সাথে বনির বিয়ে দিয়ে একটা পাক্কা কাজ করেছে। এবার এই সিংহরায় বাড়ির সম্পত্তির মালকিন হবো আমরা 3 বোন। বাইরের কাউকে ভাগ বসাতে দেব না আমরা। এটা ইনশিওর করতে যদি আমাকে খড়িকে সাপোর্ট করতে হয়, ওর পার্সোনাল কেন বললো রাখো বিনে পয়সার উকিল, সেটাও যদি হতে হয়, আমি রেডি। দেখো রাহুল, আমি জানি না তুমি কি করে ভুলে গেলে, যখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে, আমাকে, মাকে বের করে দেওয়া হয়েছিল, যখন আমাদের রাস্তায় ঘুরে ঘুরে নাভিশ্বাস বেরিয়ে আসছিল, তখন কিন্তু এই খড়ি আমাদেরকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। আজকে তুমি, তোমার মা, তোমার বোন অকৃতজ্ঞের মতো যা নয় তাই ওকে বলে যাচ্ছ, আমাকে বলে যাচ্ছ, বনিকে বলে যাচ্ছ। এটা তো আমরা মেনে নেব না। জোর করে কিছু হয় না দিদি। আসলে কি বলতো, এই দুনিয়ায় গরিব হওয়াটাই সব থেকে বড় দোষ। গরিব মানুষের সত্যি মিথ্যে কেউ কোনোদিনও জানতে চায় না। তুই দেখবি কোনো বাড়িতে কোথাও কিছু খোয়া যাক, কিছু চুরি হোক, সবার আগে আঙুল ওঠে বাড়ির কাজের মানুষটার দিকে, কারণ সে তো গরিব, আর গরিব মানে লোভী, ধান্দাবাজ, ঠগ, জোচ্চোর। এটা কিরকম একটা অলিখিত সত্য হয়ে দাঁড়িয়েছে। সমস্ত অহংকারী বড় লোকের কাছে একটাই সত্য, গরিব মানেই চোর। যতই আসল চোর অন্য কেউ হোক না কেন। ঋদ্ধিমান সিংহ খড়িকে আর ভরসা করবে, যে বিশ্বাস আর ভরসা উনি অর্জন করেছিলেন, আজ সে সবকিছু হারিয়েছে। যে সম্পর্কে বিশ্বাস ভরসা এতটাই ঠুনকো, সেই সম্পর্কের কোনো প্রয়োজন খড়ির নেই ঋদ্ধিমান। আর এই বাড়িতে এই বাড়ির বড় নাতবু হয়েই থাকবো, ঋদ্ধিমান সিংহ রায় স্ত্রী হিসেবে না।